কি মনে হয় যে বিএনপির রাজনীতি যে আপনি এর আগে করেছেন বা এতদিন করেছেন সেটা কি ভুল ছিল? না, একদমই ভুল ছিল না খালেদ হুম, ভাই। হুম, আমি গত 15 বছর আওয়ামী লীগের যেই শাসন আমল ছিল, তখন আমি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার বিরুদ্ধে কথা বলেছি, এবং অটোমেটিক্যালি এই কথাগুলোর বেনিফিট বিএনপির কাছে গেছে, বিরোধী দলে তখন যারা ছিল জামাতে ইসলামের কাছে গেছে, এবং অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদের সকলের পক্ষেই গেছে। সো আমার কাছে মনে হয় যে স্ট্যাবলিশমেন্টকে প্রশ্ন করার যেই সহজাত প্রবৃত্তি আমার মধ্যে আছে, সেটা তখনও যেমন ছিল সেটা এখনো তেমনই আছে। আপনার মনে থাকবে বিএনপি পাওয়ারে আসার আগে যেই 17 মাস আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সেই সময়টাতেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছি। একই সঙ্গে আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নানান রকম অপকর্ম, এই সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি। সো আমার আমার নিজের কাছে মনে হয় যে আমি সবসময় আমার নিজের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি। সো এই সৎ থাকতে গিয়ে আমি হয়তো স্টাবলিশমেন্টের বিরোধিতা করেছি, তখন এখন স্টাবলিশমেন্টে যখন যে থাকে দেখা গেছে কথাগুলো তার পছন্দ হয়নি, ব্যাপারটি আসলে এতটুকুই। বেঁচে ফারহানা, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেমন বলেছেন সেটা ঠিক, সেটির সুফল বা সেটির কারো না কারো পক্ষে তো গিয়েছেই, বিএনপি বা জামাত ইসলামের পক্ষে গিয়েছে, কিন্তু আপনি কিন্তু বিএনপির নেতৃত্বের পক্ষেও কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের হুম পক্ষেও হুম। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু এখন আপনি সেই মানে নিজের বলা কথার বিরুদ্ধেই অনেক সময় অনেকখানে দাঁড়াচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এখনকার বিএনপি কি আগের বিএনপির চেয়ে আলাদা? মানে সরাসরি আলা- আলাদা, কোথায় আলাদা যদি একটু আলাদা। বলতেন। বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। আমি যদি শোষক নাও বলি, সার্টেনলি বিএনপি শাসকের আসনে। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোনো দলের সংসদ সদস্য না, সুতরাং আমার কিন্তু ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো বাধা নাই। আমি এই সুযোগে আপনাকে এটাও বলি, আপনি আমার চেয়ে ভালো জানবেন, বাংলাদেশের সংবিধান 70 অনুচ্ছেদ সংশোধন না করেও যে কোনো বেসরকারি সদস্য অর্থাৎ মন্ত্রীর বাইরে যতজন পার্লামেন্ট মেম্বার আছেন, যারা কেবলমাত্র এমপি, যেই দল থেকে আসুক না কেন, তারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু বাংলাদেশের হিস্ট্রিটা এতই চমৎকার যে আমরা কখনো কখনো কোন সংসদ সদস্যকে সমালোচনা তো দূরেই থাক নিজের দলের, স্তুতির বাইরে টু দা পয়েন্ট খুব কম কথা বলতে দেখি। আমি আপনাকে একটু বলি যদি সুযোগ দেন। এখন তো রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা চলছে। আমি অবাক হয়ে দেখলাম, বিশ্বাস করেন, 300 জন সংসদ সদস্য একজনও একজনও বলল না এই প্যারাগ্রাফে বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এটা বলেছেন, তার প্রেক্ষিতে আমার বক্তব্য এইটা, বা এই প্যারাগ্রাফে এটা বলেছে, আমি কিন্তু বলেছি। এবং ভেরি কি বলবো, এটাকে ইন্টারেস্টিংই বলি, দুঃখজনক লাগে তারপরেও ইন্টারেস্টিংই বলি, আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, একটু টাইম দাও, 2টা মিনিট বাড়াও। সে বলে না না, আমি তো জানি না, আপনি সরকারি দলের কাছে যান। সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ কে আর মানে ডেকে কাছে ডেকে বকাবাদ্য শুনতে চায়, তাই না? সো আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই একটা মিনিট, একটা সেকেন্ড, খালেদ ভাই, আমি কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়, 150টা। আপনি মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। সো আমাকে ওই শব্দ গুইনা 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 না আমার স্পিচটা রেডি করতে হয়। সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো ইট ইজ দ্য সেম ওল্ড স্টোরি ফর রুমিন ফারহানা। বেঁচে ফারহানা, জাস্ট মানে আপনাকে যদি এই সরকার মনোনীত করতো নির্বাচনের জন্য বা মনোনীত করে নাই নির্বাচনের জন্য, এইটা থেকে আপনার পার্সোনাল গ্রাজ বা ক্ষোভের জায়গাটা কি আসে? মানে ব্যাপারটা কি এরকম যে আপনাকে যেহেতু নমিনেশনটা দিল না বা আপনাকে যথাযথ মূল্যায়ন করলো না, সেই জন্য আপনি একটা পার্সোনাল গ্রাজ থেকে আজ বিএনপির বিরোধিতা করতেছেন?
তাহলে খালেদ ভাই আপনি আমাকে বলেন, নমিনেশন তো ডিক্লেয়ার হয়েছে নভেম্বরে, হ্যাঁ, এন্ড অফ নভেম্বর। এর আগে 5ই অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। 1 2 হলো, আমি সব সময় আপনাকে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসন পরিবর্তন হয়, আজকে যে এদিকে বসছে কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সব সময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতা নেত্রীদের নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা মিথ্যা মামলা গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন 25টা 30টা এফআইআর দেখি একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়, এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। আচ্ছা বেরিসা ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সব সময় পারিনি, না না পারিনি। আপনাকে অনেক সময় আমাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21 আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলা, এই মামলাটা যে যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ বারবার চেষ্টা করলেন যেটা করার, তখন কিন্তু বিএনপি 2001 সালে সেই সময় বলেছিল না আমরা এসে করব, কিন্তু সেই মামলাটা কিন্তু 7 পর্যন্ত হয় নাই, না হয়নি সেই মামলার বাস্তবায়ন। তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, কে এম হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে তখন যেরকম হিনিয়াস ভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছিল, তখন আমার কাছে এই সত্যগুলো বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলা, গুপ নিয়ে কথা বলা, আমাদের বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, কিংবা আমার নেতাকর্মীদের গায়েবী মামলা নিয়ে কথা বলা, কিংবা ধরুন কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দি নিয়ে আমাদের যে একেবারে ত্রাহি অবস্থা সেটা নিয়ে কথা বলা। তো আমি আসলে ওগুলাতে অনেক বেশি ফোকাস করেছি, কিন্তু হ্যাঁ এই কথাগুলো আমি এড়িয়ে গেছি, এই কথাগুলো আমি দলের ন্যারেটিভ দিয়েছি। পরের প্রসঙ্গে আসি, যে অনেকে বলছেন, স্পেসিফিকলি একজন তো বলে দিচ্ছেন যে সংসদের বাইরে বিএনপি ও জামায়াতের যে দ্বন্দ্ব সেইটা আসলে আর্টিফিশিয়াল। আমরা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিয়েছিলেন যে এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে, সে মাহফুজ সাহেবও বারবার, সাবেক উপদেষ্টা, বারবার বলেছেন যে এটা একটা ভাগ বাটোয়ারার সংসদ, এরকম ইঙ্গিত করেছেন বারবার। আপনার কাছে কেউ এরকম মনে হয় যে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব আসলে আর্টিফিশিয়াল, মানে তারা একটা স্টেজড, মানে WWF এর মতো যেরকম একটা স্টেজড খেলা হয় সেরকম একটা খেলা খেলছেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বা ব্যস্ত রাখার জন্য? আমি এখন আপনাকে যে উত্তরটা দেব, তারপরে আমার উপরে তীব্র সাইবার অ্যাটাক হবে, দুটো দল থেকেই তীব্র সাইবার অ্যাটাক আসবে আমার উপরে, কিন্তু তারপরেও সত্য কঠিন, কঠিনেরই তো ভালোবাসিলাম, তাই না?
একেবারে স্টেজ আমরা আর মামুরা গঠনমূলক সমালোচনা, এই শব্দবন্ধটি শেখ হাসিনার মুখে আমরা ক্রমাগত শুনতাম যখন জাতীয় পার্টি বিরোধী দলে ছিল। গঠনমূলক সমালোচনা করবেন আপনারা, আজকালও সংসদে প্রায় শুনি গঠনমূলক সমালোচনা। হোয়াট ইজ গঠনমূলক? হু উইল ডিসাইড উইচ সমালোচনা ইজ গঠনমূলক এন্ড উইচ সমালোচনা ইজ ভাঙ্গামূলক, নট গঠনমূলক? হু ইজ গোয়িং টু ডিসাইড দ্যাট? অ্যান্ড আমি জানি না, আমি আসলে রাজনৈতিক কর্মী, বুদ্ধিও কম, বুঝি না গঠনমূলক কাহাকে বলে এবং কে উহা নির্ণয় করিবে। সো আমি শেখ হাসিনার সময়ও যেভাবে দেখতাম, যাকে আমরা গৃহপালিত বিরোধী দল বলতাম ওই সময়ে, সবাই মিলেই বলতাম, সেই জাতীয় পার্টির ব্যাপারে যে ধরনের একটা খেলা একটু কুসুম কুসুম বিরোধিতা, আমি এটাকে বলতাম কুসুম কুসুম বিরোধিতা। সো এখনো আমি তার থেকে খুব ব্যতিক্রম কিছু দেখি না, এবং আমি বিশ্বাস করি সংসদ যারা ফলো করেন, পার দলীয় কর্মীর বাইরে সাধারণ মানুষ, তারাও বুঝবেন যে এই সংসদটা একেবারেই আমরা আর মামুরা। এনসিপি কেও কি আপনার একই জায়গায় রাখবেন নাকি এনসিপির যিনি প্রধান নেতা আছেন নাহিদ ইসলামের বক্তব্য আমরা শুনলাম যে আজকেই যে বেশ গোছানো বক্তব্য দিয়েছেন, বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, আজকে সংসদ নেতা তারেক রহমানও বক্তব্য রাখলেন, অনেকেই বলছেন যে এরকম সংশোধিত দেখতে চেয়েছিলাম। আপনি আসলে মানে কেন এত সমালোচক হয়ে উঠছেন যে একটা ভালো প্র্যাকটিস হচ্ছে বলে অনেকে, আমি দেখছিলাম যে আমার সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বা যাদেরকে আমি ফলো করি তাদের বেশিরভাগই আসলে জনাব নাহিদ ইসলামের বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য প্রশংসাই করছিলেন। আমার পক্ষে ব্যক্তি হিসেবে সিঙ্গল আউট করাটা শোভন হবে না, আমি বরং দল হিসেবে বলি, হ্যাঁ ডেফিনেটলি এনসিপি কে আমার কাছে অনেক বেশি ভোকাল এবং অনেক বেশি, অ্যাটলিস্ট আমি যদি জামাতের সঙ্গে তুলনা করি, অনেকটাই তারা ক্রিটিক গভর্নমেন্টের, এবং রাইটলি ক্রিটিসাইজ করে, তারা খুব সঠিকভাবেই করে যে বিষয়গুলো করে। এবং বিশেষ করে আমি যদি মানে নামই বলি, হাসনাত আব্দুল্লাহ খুবই শক্তভাবে ক্রিটিক করেন, এবং আমি মনে করি যে একজন সত্যিকার বিরোধী দলের সদস্য হিসেবে, হ্যাঁ এটাই আসলে সকলের করবার কথা ছিল, সকলের কাছ থেকেই এটা আমরা আশা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের। আর যারা বলছে এমন সংশোধিত দেখতে চেয়েছিলাম, তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলি, আমি তো আসলে গত 15 বছর এমন সংসদই দেখেছি। হ্যাঁ, মানে যদি এটি প্রথম নয়, এটি প্রথম নয়। না 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 না, 14 সাল থেকে 24 পর্যন্ত আপনি ধরেন না, হ্যাঁ 14 থেকে 24 পর্যন্ত অন্তত 10টা বছর তো আমরা আসলে এই কুসুম কুসুম বিরোধিতা, গঠনমূলক সমালোচনা, তুমিও আছো আমিও আছি, শুধু শুধু তো আর খারাপ কথা আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না, একটু একটু পিঠ চাপড়ানো, একটু একটু খোঁচা, মিষ্টি মিষ্টি প্রেম, এই সংসদ তো আমরা দেখছি ভাই। মানে 14 থেকে 24 ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম। ওকে, আমি দেখেন খালেদ ভাই, আরেকটা জায়গা আপনি একটু দেখেন, শেখ হাসিনা আমাদের ক্রমাগত ভয় দেখাইতো, হ্যাঁ যে দেখো জঙ্গি না আবার আইসা পড়ে, হ্যাঁ আমরা ঠিক থাকি নাহলে আবার জঙ্গি আসবে, ইসলামিস্টরা আসবে। এখন আবার দেখি সংসদে নতুন ভয় দেখানো হয়, এই আমরা ঠিক থাকি নাহলে কিন্তু ফ্যাসিস্ট এসে পড়বে, মানে ইট ইজ দ্য সেম সার্কাস ফর গড সেক। কিন্তু কথা যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আপনাকে একজন দর্শক অনেকবার একটা মানে পাঠিয়েছেন, সেইটা আমি একটু আপনাকে পড়ি। উনার নাম রাজু আহমেদ রাজান। খালেদ মহিউদ্দিন ভাই, দয়া করে প্রশ্নটি করবেন, রুমিন ফারহানাকে বিএনপি যদি মহিলা এমপি না বানাতো, বাংলাদেশে কতজন লোক রুমিন ফারহানাকে চিনত? অনুরোধ রইল প্রশ্নটি করুন। আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন উনি। খুবই 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 সঠিক প্রশ্ন। বিএনপি যদি আমাকে নারী আসনে মনোনীত না করত, তাহলে আসলে কতজন আমাকে চিনত? আমি খুবই বিনয়ের সঙ্গে ভাইকে বলি, বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত অন্তত 1,5-2 হাজার মহিলা এমপি বিএনপি বানিয়েছেন, তাদের কতজনকে আসলে আপনারা চেনেন? আমি খুবই বিনয়ের সাথেই প্রশ্নটা করছি, মানে প্রশ্ন আমাকে প্রায় শুনতে হয়, তো অনেক বেশি বিনয় হয় নাই, ঠিক আছে, কিন্তু আমি পয়েন্টটা আমি বুঝতে পারছি যে অনেক বেশি বিনয় হয় নাই। বেঁচে পারেন, আমি পরের প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা হচ্ছে যে
আমাদের অনেক দর্শকও আসলে আমার দর্শক আমার বিরুদ্ধে এই অভিযোগ করেন যে দর্শক যেগুলি আসলে গঠনমূলক প্রশ্ন করেন সেগুলির বেশিরভাগ ক্ষেত্রে আমি নাম বলি না বা প্রশ্নটা করি না, কারণ সেই প্রশ্নগুলি আমি নেই যেগুলিতে স্পেসিফিকলি আমাকে গাল লাগাল দেওয়া হয় সেগুলি বা সমালোচনা করা সেগুলি নেই। কিন্তু এইটা আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আমাদের রিসার্চ টিমের পাশাপাশি দর্শকদের অনেকে ওই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বটে। সেই প্রশ্নটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম। শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সব কিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন। এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ ইন্ডিয়ার থেকে বাইরে হয়ে আমেরিকার খুবই ভালো। তাই আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, আমি দীর্ঘ সময় এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি যদি সেটা গোপনীয় না হয়ে থাকে সংসদে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা আমরা কেউ দেখি না। 1, 2 হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। 2, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, কিন্তু ইতিহাস বলে 2-3টা ইনসিডেন্টের বাইরে সংসদ মুলতুবি হয় না। সো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময়ে আলোচনা হবে। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যেই চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি তো, ওনারা দুজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ আনবে না, কারণ যেটাও বিএনপি আনবে না, এটা তো বুঝতেই পারতেছেন। জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। আমি জুলাই সনদের বিপক্ষে না, আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আমি ওই শহীদ মিনার বহুত কিছু, আমি এগুলো ক্রেডিট ক্লেম করার ওই মানে শ্যালো পলিটিক্স বাদ দেই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলতে পারে, আপনি তেল আনবেন কোথা থেকে সেটার জন্য তার পারমিশন লাগবে, এবং লাগছে, রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। আচ্ছা, আপনি মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলোর যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন, বা আপনি একটা
কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে। আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই ইয়েতে অল্প কয়েকটা। এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে, যে ভাই তাহলে সংসদে আলোচনা কর তাহলে তো বুঝে যাবে না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা এখন আমরা আমেরিকান আলু খাবো, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন জামাত কিন্তু আগেই হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো তাইলে যে 1.5 মাস সংসদ চললো একবারও তুললো না, তোমরা এইটা তুললা না কেন? এবং এইটার ব্যাপারে তারা কোনো, এবং আপনি যে বলছেন যে আমরাও মামুরা, এটার একটা আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রমাণ। দেখেন আমার কাছে মনে হয় যে এই বড় বড় বিষয় যাই হোক, আপনাকে দর্শকের আরেকটা মন্তব্য একটু শোনাই। উনার নাম আল জাইদ ভ্লগস। উনি বলছেন তাহলে তো বলা যায় ফেসিস্ট হাসিনার আমলে রুমিন ফারহানা সংসদে কুসুম কুসুম বিরোধিতা করত, প্লটও নিত। শামীম ওসমানের বোন হিসেবে রুমিন ফারহানা বেশ গদগদ এবং আপ্লুত ছিল। আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, নাহলে আমরা পরের প্রসঙ্গে যেতে পারি। এটা না আসলে অ্যাডোমেনাম ফ্যালাসি, মানে উনি আমার বক্তব্য ওনার খুবই গায়ে লেগেছে, কিন্তু সেটার কোনো জুৎসই জবাব উনি পাচ্ছেন না। এক হচ্ছে আমি প্লট নাই, আমি একদিনের মাথায় প্লটের আবেদন প্রত্যাহার করেছি। আমি কুসুম বিরোধিতা করেছি না আগুন বিরোধিতা করেছি এটা সারা বাংলাদেশ জানে। হ্যাঁ, আর কুসুম বিরোধিতাটা এখন আমি দেখি যারা আমাকে গালি দিতে চায় তারা ব্যবহার করছে। এই কথাটি মানে জনকী আমি এই কথাটা প্রথম পার্লামেন্টে বলেছিলাম। আর জননী আর 3 নাম্বার আরেকটা কি বললেন, শামীম ওসমানের বোন। হ্যাঁ নিশ্চয়ই, বিকজ আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বারসদের মধ্যে শামীম ওসমানের বাবা যেমন ছিল আমার বাবাও ছিল, সো সেই অর্থে শামীম ওসমান আমার বাবার বন্ধুর ছেলে। কারণ আমরা একটা পলিটিক্যাল মানে ফ্যামিলি থেকে একটা লিগ্যাসি বহন করছি, সো দ্যাটস ফাইন। আই মিন এটা হতেই পারে। VGR 937, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এটা একটু বলি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন খালেদ ভাই, উনি আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন, আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ওকে ফাইন। না ডক্টর ইউনূস তো ব্যর্থ হয় নাই খালেদ ভাই, উনি 666 কোটি টাকার কর মওকুফ করছে। আমি ষড়যন্ত্র আমাকে বাদ দিতে বলছি। ঠিক আছে, আমি পরবর্তী প্রসঙ্গে উনি এখন ভিভিআইপি প্রটোকলের উদ্ভট নজির তৈরি করে ওটা উপভোগ করতেছে। মানে উনি তো ব্যর্থ হয় নাই, উনি যা করতে চাইছিল তাই করে গেছে উনি বাংলাদেশ থেকে। কিন্তু সর্বশেষ সরকার প্রধানের তো 1 বছর আসলে ভিভিআইপি প্রটোকল থাকাই উচিত। মানে এটা নিয়ে আমরা এত উদ্বিগ্ন কেন হইতেছি? মানে যিনি সরকার প্রধান আছেন তিনি তার চেয়ারটা ছাড়া কেন জানেন? হ্যাঁ জি বলেন। হ্যাঁ উদ্বিগ্ন কেন? কারণ এটাকে লুকাইতে চাইছে। কোনো কিছু লুকাইতে চাওয়া ইজ নট ভেরি নাইস। আপনাকে একটা মেসেজ দেয় যে সামথিং ফিশি। লুকাইতে চাইছে কিনা সেটা আমি শিওর না, তবে বেরিসা ফারহানা আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি জানেন যে এই প্রশ্নটাও আপনি হয়তো আপনার মাথায়ও অনেকবার আসছে, যে কারণ সেনাপ্রধান সবসময় আমাদের, যিনি সেনাপ্রধান এখন আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময়ও তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টে ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? অনেকে এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই। নির্বাচিত সরকার আসছে 2 মাসের বেশি সময় হলো, ফেব্রুয়ারি 17 না মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাসের বেশি সময়, 2.5 মাসের মতো সময় আছে। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে। হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। 3 হচ্ছে এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না
তার জবাব দিতে পারবো না। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ কোনো ওয়ার্স অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে, দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে এখনো করতে হচ্ছে, স্টিল সেখানে আছেন, তিনি সেখানে আছেন, এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই, মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি, ওনার সকল বিষয় ব্যুৎপত্তি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে, মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। মব নিয়ে যখন কথা বললেন তখন আমি, আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল সাক্ষাৎকার, আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী, আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে। আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোনো অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভেতরে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি। অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে, হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো, কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো, কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো, কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ, যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো। মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি, সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানব না। ইটস আ ভেরি বিউটিফুল মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট সাইড। কিন্তু তারা কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল, কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন। মানে এখন আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা,
ধরেন আমি ইনিশিয়েট করেছি, হুম, উনি দেন অ্যান্ড দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই, বিশ্বাস করেন, হুম, ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, হুম, আবার একইভাবে হুম, ওই আমি আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা হুম, হুম, সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। হুম, হুম। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাসা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, হুম। কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আসে, তারপরে হচ্ছে যে যারা আসে তারা মামুরা আসে, তারা আপনি একজন, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা এই জন্য আমি আমার আমরা সংসদের প্রথম দিন বলছিলাম আমরা ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ ভেরি ব্যাড আমরা আমরা সিগন্যাল ফর দি রুলিং পার্টি। আমরা 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 আসলে মানে ইয়া পড়তে গিয়ে আমার এটা প্রায় মনে হয় যে থিটা ক্ষুদ্র বলিয়া ওকে উপেক্ষা করা যায় এখানে। মানে ওইটা আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই। সেই পরবর্তী প্রসঙ্গ হচ্ছে জুলাই সনদ। যে জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এমন কথা আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেন, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও বলছেন, মানে এখন বলছেন, আগে বলেছেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিষয়ে আমরা দেখছি সরকার পিক এন্ড চুজ করছে, মানে এই গুম অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়, সংবিধান সংস্কার কমিশন এসব বিষয় বাতিল করে দিয়েছে। এসব নিয়ে কি বলবেন? মানে জুলাই সনদ নিয়ে আপনার অবস্থান কি? এই সরকার যেমন আপনার একটা খুবই ইন্টারেস্টিং অবস্থান আমি দেখি যে সবাই যখন গণপরিষদের, সবাই বলতে মানে বিএনপি ছাড়া বাকি সবাই যখন গণপরিষদ না মানে সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা একটি শপথ নিল, তখন আপনি সেটা নেন না। কিন্তু জুলাই সনদ নিয়ে কি তাহলে আপনি বিএনপির সঙ্গে আছেন না জামাতের সঙ্গে আছেন, মানে নাকি আপনি? দেখুন খালেদ ভাই, আমি কয়েকটা বিষয়ে মনে করি সুরাহা হওয়া দরকার, এটা জুলাই সনদে থাকুক আর না থাকুক। এক হচ্ছে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, এই জায়গাটার পরিবর্তন দরকার। সেটা আপনি প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদের ক্ষমতার ভাগাভাগি বলেন, কিংবা আপনি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বলেন, এখানে একটা ব্যালেন্স আসা দরকার। এক। দুই হচ্ছে 70 অনুচ্ছেদ কখনোই, আমি যে বললাম যেটা, যে সরকারের সমালোচনা বা সরকারের কোনো সিদ্ধান্তের সমালোচনা করার ক্ষেত্রে কখনোই বাধা ছিল না, কিন্তু ভোট দানে বাধা ছিল। এখন যদি কিছু জায়গায় ভোট দানের সেই বাধা তুলে নেওয়া হয়, মানে কিছু জায়গায় বাদ দিয়ে বাকিগুলোতে মানে ভোট দানে কোনো বাধা নাই, হতে পারে। তিন হচ্ছে আমাদের এই যে উইনার টেকস অলের সংস্কৃতি, এবং প্রতিটা ইনস্টিটিউশনের প্রধান, এখন তো শুধু প্রধান না খালেদ ভাই, এখন একেবারে লেজ পর্যন্ত, মানে মাথা ফ্রম হেড টু টো, প্রতিটা লেয়ারে 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 এক যারা পাওয়ারে থাকে তাদের একচ্ছত্র আধিপত্য। এই জায়গাটাকে সরিয়ে ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করার জন্য, সেটা আপনি বিচার বিভাগ বলেন, সেটা আপনি আমলাতন্ত্র বলেন, সেইটা আপনি পুলিশ বলেন, মানবাধিকার কমিটি, যেটাই হোক, হ্যাঁ, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে শক্তিশালী করা এবং সেখানে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেয়া, এর বাইরে আসলে আমার মনে হয় যে মানে দিস আর দ্য ভেরি বেসিক থিংস যেখানে আমাদের পরিবর্তন আনতেই হবে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে আপনার বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক চেষ্টা করতেছেন, অনেকে বলতেছেন যে তিনি এত বেশি ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন যে আসলে সালাউদ্দিন সাহেবের মনে প্রধানমন্ত্রী, তিনি হয়তো মানে তিনি বিভিন্ন জায়গায় তো ক্ষমতায়িত করতেছেন অন্যজনের, মানে এই অভিযোগ আমি করতে, মানে আমার কাছে ভালোই লাগে উনি বসে থাকেন, সালাউদ্দিন সাহেব কথা বলেন, ভালোই লাগে। সালাউদ্দিন সাহেবের ওই যে সংবিধান পড়ানো, ও ভালোই লাগে আমার কাছে। তা কিন্তু ঘটনা হইতেছে যে উনি তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেষ্টাই করতেছেন মনে হয়, মানে খোদ সংসদে থাকা অবস্থাতেও কথা বলতে ওকে দিচ্ছেন, খুবই খালেদ ভাই খুবই লো প্রোফাইল মেনটেন করছেন। আমি যদি সরকারকে মানব দেহের সঙ্গে তুলনা করি, মাথা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয়
তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে? ওটা কি আইনমন্ত্রী দেখবেন? মানে এই যে একটা লেজে গোবরেকে যদি আপনি বলেন ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, তাহলে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি একটা লেজে গোবরে দেখতে পাচ্ছি আর কি, মানে এটা আমার সাথে, আমি জানি যারা পার মাতালের মতো দল মানে না করলে এটা একমত হওয়ার কথা। কিন্তু বেঁচে ফারানা, আমি শুধু মানে আপনাকে একটু মনে করাই দিতে চাই যে তৃতীয় টার্মে যখন রেকর্ড করার জন্য টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী হলেন, যেটা 2005 সালের নির্বাচনে, তখন দেখা যেত যে টনি ব্লেয়ারকে কোনো প্রশ্ন করলেই তিনি চ্যান্সেলর অফ এক্সচেকার, যিনি গর্ডন ব্রাউন, যিনি এবার পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কাছেই সবকিছু ঠেলে দিতেন। মানে এটা টেলিভিশনে, সংসদে, সবকিছু, এটা তো অসুবিধাটা কি? মানে আমি যদি মনে করি এই উত্তরটা আমার এই কলিগ ভালো দিবেন, তিনি এখন স্বতন্ত্র মানে কি মন্ত্রী, এটা দেখার কি আমার খুব বেশি দরকার আছে? মানে তিনি অর্থমন্ত্রী ছিলেন গর্ডন ব্রাউন, মানে যদি আমি চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, মানে আমি দর্শকদের জন্য বললাম, কিন্তু অর্থমন্ত্রী সকল বিষয়েই আসলে কথা বলতেন সে সময়। আমি 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 এটা শেষ কথা বলি, ওই নির্বাচনে আমাকে আগে লিখে দিতে হয়েছিল ব্লেয়ারকে ভোট দিলে ব্রাউনকে পাবেন। সিরিয়াসলি, প্রথম মানে ব্লেয়ারকে, হ্যাঁ, এবং তাই হয়েছে। মানে তো অসুবিধা কি? সালাউদ্দিন মানে তারেক সাহেবকে ভোট দিলে সালাউদ্দিন সাহেবকে পাইলে একদম, মানে কোনো অসুবিধা নাই। তারেক সাহেবকে ভোট দিলে পুরো মন্ত্রী পরিষদই পাওয়া যাচ্ছে, তাতেও কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যদি উনি ওনার মন্ত্রণালয়কে সঠিকভাবে, আচ্ছা, একেবারে 100% দেওয়ার পরে উদ্বৃত্ত সময়টা বা উদ্বৃত্ত কাজটা উনি করতেন, তাহলে আর কোনো কথা থাকতো না। আমি সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না, গত 2 মাসে একটা হত্যার পরিসংখ্যান বেরিয়েছে, and the number is alarming. আমার নাম্বারটা এক্সাক্ট মনে নাই বলে আমি আর এটা বলছি না এখানে, কিন্তু আমার এটুকু মাথায় আছে যে that figure was alarming. ওকে, এটা কোনো ভালো বার্তা দেয় না। একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মাজারের ব্যক্তিকে ধরে নিয়ে এসে দফায় দফায় মেরে তার মৃত্যুকে এনশিওর করা, এবং তারপরের ঘটনা আরো ভয়ানক খালেদ ভাই, তার পরিবার কিংবা তার মুরিদগণ কেউ মামলা করার সাহস করে নাই। আপনি আপনার রাষ্ট্রে এতটুকু সিকিউরিটি একটা মানুষকে দিতে পারছেন না যাতে তার জীবনের অধিকার নিশ্চিত হয়, তা তো পারছেন নাই, আবার তার পরিবার বা তার নিকটাত্মীয়রা মামলা করবে, সেই সাহসটুকুও যখন তারা সঞ্চয় করতে পারে না, তখন সেটা সরকার এবং আরো প্রিসাইসলি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে ইঙ্গিত করে। না, স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে ব্যর্থ, ওদিকে খারাপ, মানে ইংরেজিতে খারাপ, অঙ্কে ভালো, এরকম তো হতে পারে, তাই না? মানে সবাই, মানে উনি হয়তো মানে আপনি বলতেছেন যে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাথমিক দায়িত্ব, কোনো অসুবিধা নাই। জি হ্যাঁ খালেদ ভাই, তাহলে আমি যদি অঙ্কে ভালো হই, আমি আর ইংরেজিতে খারাপ হই, তাহলে আমি অঙ্ক নিয়েই ফার্দার পড়াশোনাটা করবে হয়তো উনি, আমি অনার্স মাস্টার্সে ওইটা নিয়ে, অঙ্ক নিয়ে উনি হয়তো ইংরেজিতে যাব না। উনি হয়তো ইংরেজির জন্য একজন মানে প্রাইভেট টিউটর হয়তো রাখবেন তখন একটু পরে, মানে একটু গুছাইতে তো একটু সময়, মানে আমরা একটু আগে শুরু করেছি কিনা তার সমালোচনা, সেটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম, যে মানে একদম প্রথম দিন থেকে। আমি বরং এটা বলি যে আমরা তাকে ওয়েক আপ কল দিচ্ছি। আচ্ছা, ওয়েক আপ কল দিচ্ছেন। যাই হোক, এর মধ্যে ইন দ্য মিন টাইম দর্শক মোহাম্মদ মেহেরাজুল ইসলাম উনি বলছেন, ভাই আমার নাম খালেদ মহিউদ্দিন, আপনি লিখেছেন যে খালেদা ভাই আপনিও দেখি কুসুম কুসুম প্রশ্ন করতেছেন। ঠিক আছে, মেনে নিলাম। আমি একটু আপনার কাছে ওই যে ডিজিটাল সিকিউরিটির প্রসঙ্গে একটু আসি, যে বেশ কিছুদিন ধরে যারা মানে বিভিন্ন রকম মানে সাইবার ক্রাইম বা বট আইডির আক্রমণের শিকার, আমরা যদি ওইভাবে বলি, তার মধ্যে আপনি একজন, মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে কোনো ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না। আপনি এখন কেমন দেখতেছেন আসলে মত প্রকাশের স্বাধীনতা, এই বট আইডি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলি আসলে কিভাবে আপনি দেখেন? মানে কথা হইলো যে আমরা কি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বললো, আমরা কি তার আসলে গ্রেপ্তার দাবি করতেছি, সেইটা কি আবার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে কিনা? মানে কি আছে যদি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা ছড়ায় বা একটা ফটো কার্ড তারা দেয়, এটাকে আমরা এত অপরাধ হিসেবে কেন দেখবো, বা এখানে ফাইন লাইনটা কোথায়? ফাইন লাইনটা আমার কাছে যেটা মনে হয়, মানে আমি তো অসম্ভব রকম এগুলোর শিকার হয়েছি। একে তো নারী,
তার উপর এস্টাবলিশমেন্ট বিরোধী নারী, তার উপর ওমেন উইথ আ ভয়েস। সো আমাকে ভয়ানক রকম আক্রমণের শিকার হতে হয়েছে, এবং গত কয়েক বছর ধরে আসলে আমার কাছে মনে হচ্ছে ফাইন লাইনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, আপনার সেই মিথ্যা ফটোকার্ড একটা অস্থিরতা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই। ধরুন বলা হলো যে আপনি ধর্মের বিরুদ্ধে এই কথা বলেছেন, যেটা আপনি বলেন নাই, এবং এটা আপনার জীবন এবং আপনার পরিবারের উপর একটা হুমকি তৈরি করছে, তখন আমার মনে হয় এই ধরনের মিথ্যাকে দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করতে হবে, দেন অ্যান্ড দেয়ার এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে। কিন্তু এর বাইরে আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে গালাগালি, নোংরা কথা, বিশ্রী মানে ফটোশপ করা ছবি, যা ইচ্ছা করে, আপনার যেরকম রুচি, আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। একেবারে আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আমি একটু পুরনো প্রসঙ্গে, দর্শক যেহেতু এই প্রশ্নটা বারবার করতেছেন, সেই জন্য আপনাকে একটু বলি। উনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, যে উনি একটি শপথ নিয়েছেন, আরেকটি কেন নেননি, সেটি একটু সংক্ষেপে বলবেন কিনা? হ্যাঁ, আমি তো বহুবার বলেছি, আবারও বলছি, যেহেতু আমি প্রথম শপথটা এক্সিস্টিং সংবিধানের অধীনে নিচ্ছি, সেহেতু দ্বিতীয় শপথটা আমি নিতে পারি না। কারণ দ্বিতীয় শপথটা নেওয়া মানে হচ্ছে প্রথম শপথটা নালিফাই হয়ে যায়। প্রথম শপথ অনুযায়ী যে সংবিধান, সেই সংবিধানে আমাকে বলে দিচ্ছে যে কোন কোন, মানে আমি যদি পরিবর্তন আনতে চাই কিভাবে পরিবর্তন আনবো, 142 আর্টিকেল। তো এরপরে যখন আমি আরেকটা শপথ নেই এবং সংবিধান সংশোধন পরিষদ গঠনের জন্য শপথটা নেই, তখন আসলে আমার প্রথম শপথটা প্রশ্নটা হচ্ছে থাকে না। বেঁচে ফেরা না, প্রশ্নটা হচ্ছে যে আপনি তো জানতেন যে আপনাকে দুটো শপথ নিতে হবে, কারণ এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি হয়েছে নভেম্বরেই। আপনি জানতেন যে একটা পরিষদ হবে যারা সংবিধান সংস্কার করবে, সেই শপথটাও নেওয়া হবে, একই দিনে সেই শপথ নেওয়া হবে। এটা তো একটা অধ্যাদেশে, এটা তো লেখা ছিল। আপনি তো আগে এটাতে বলেন নাই যে আপনি এটা নেবেন না। আরো একটা কথা হলো যে মোটামুটি ভাবে 70-75 জন তো ওই দুই শপথ নিছেন, তাদের শপথ মানে কি ভঙ্গ হয়ে গেছে? তারা কি বাদ হয়ে গেছে? তারা তো রীতিমতো সুন্দর সুন্দর কথা বলতেছে। এই সংবিধান একদল বলছে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে লিখতে হবে, উই হ্যাভ টু রিরাইট ইট। আরেক দল বলছে না, আমরা কিছু জায়গায় অ্যামেন্ড করব। যারা বলছে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার ছিল, তারা কেন 5ই আগস্টের পর সেটা ছুঁড়ে ফেলে দিল না? তারা কেন বিপ্লবী সরকার গঠন করলো না? এখন কি দাঁড়িয়েছে, সংবিধানের কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন, কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন না। মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংসদ গঠন, সরি, গভর্নমেন্ট ফর্ম করছেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। আপনি আবার ওই রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন, কিন্তু আবার বলছেন এই রাষ্ট্রপতি সংসদে এসে দাঁড়ালে আপনি মব করে তাকে সরিয়ে দেওয়ার একটা মানে পায়তারা করছেন। মানে এটা মানে কি একরকম, মানে মনে হচ্ছে একটা বড় কেক পাওয়া গেল, আপনি একবার এদিকে খাচ্ছেন আবার বন্ধুকে ডেকে ওইদিকে দিচ্ছেন। সেইটা তো মোটামুটি ভাবে আমরা সবাই করতেছি, মানে আমরা সংবিধান করতেছি, সংবিধানে যা কিছু আছে সেগুলির অর্ধেকটা মানতেছি, অর্ধেকটা মানতেছি না, কিছুটা ভালো লাগলে মানতেছি, কিছুটা ভালো লাগলে মানতেছি না। এটা ভালোই, এটা খারাপ না। কারণ মনে হয় যে সংবিধানের জন্য তো মানে আমরা পরবর্তীকালে আমরা যাই করব সেইটাই সংবিধান, এটা তো আমরা আগেও দেখে আসছি, পরে এগুলি সবগুলি ঠিক হয়ে যাবে, এতে অসুবিধা নাই। কিন্তু সব রাটিফাই করে ফেলবে, হ্যাঁ, সব আমরা যা যা করছি সবকিছু শুদ্ধ বলিয়া গণ্য হইবে, তত কোনো গণ্য হইবে, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আমি এই প্রসঙ্গে যখন প্রশ্নটা করব, তখন দর্শকরাও আসলে কাছাকাছি বিষয়ে কথা বলতেছেন যে গত 1 বছর ধরে যারা আপনাকে পছন্দ করেন, তারা আপনার কথা পছন্দ করছেন, তাদের বড় একটি অংশ আবার এই অভিযোগ তুলছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন? যে আমার কাছে না নিজেকে, মানে আমি যদি তাদের সকল অভিযোগ সত্য বলিয়া ধরিয়া লই, হ্যাঁ, যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো, বুঝছেন? যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন লাইফ সেভিং মেশিন, হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপিকে বাঁচাতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না, নাকি করেন? সেজন্য গোপনে মানে না, আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে, তখন তাকে আঘাত করা
সবচেয়ে বড় কাপুরুষের কাজ। Okay. আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু, আপনি বুঝে নেন। জি জি জি। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষেই কথা বলছেন, ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকে এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায় রে তো অন্যায় দিয়ে করব কেন জানেন? হ্যাঁ জি বল। না 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 না, কখনো না। জি। ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন, তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ, তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে, না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। বেঁচে ফেরা না, আমাদের আবার একটু পিছনে যেতে দিচ্ছে দর্শকদের কারণে। উনার নাম আমি সান্ধি অন্বেষা এরকম কিছু একটা নাম। উনি বলতেছেন রুমিন আপাকে এনসিপির 6 জন এমপিকে অ্যাপ্রোচ করেছেন ইউএস চুক্তি নিয়ে, করলে তাদের রিপ্লাই কি, না করলে উনার দাবিটা কতটা সঠিক? আপনি আসলে তাদেরকে অ্যাপ্রোচ করেছেন কিনা, যদি এক কথা জবাব দেন আমাদের অন্য প্রসঙ্গে যাওয়ার আগে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, 6 জন এমপি, জি না আমি অ্যাপ্রোচ করিনি, কারণ আমার মনে হয়েছে যে যদি তারা করারই হতো দলগতভাবে, তাদের এটা আর বহু আগেই করার কথা। আমি কোনো উপায় অন্ত না দেখেই এককভাবে এটা তুলতে বাধ্য হয়েছে, এবং যেহেতু আমাদের হাতেও সময় নাই, আর একদিন মাত্র, সো আমি পয়েন্ট অফ অর্ডার ছাড়া আমার আসলে আর কোনো উপায় ছিল না। ওকে ওকে, আরেকটা মন্তব্য আপনি নেন প্লিজ। উনি সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেন, কিন্তু এখানে সমালোচনা করছেন, এটা কি ঠিক? বিরোধিতা করলে সংসদে করতেন, এটা নিয়ে কি বলবেন উনি? ওনার নাম চায়না আরাফাত, ইয়াসিন আরাফাত, মানে যার নাম, হ্যাঁ ইয়াসিন আরাফাত বোধ হয়, মানে ঠিক আছে, হ্যাঁ মানে সংসদে আপনি সরাসরি প্রশংসা করেছেন, এখানে আপনি নিন্দা করছেন, সংসদে আপনি কেন তার? কিছু কথা আমরা সার্কাস্টিক্যালি বলি, সার্কাসম যদি না বুঝে তাহলে আসলে কিভাবে বুঝায় বলবো যে ওটা আসলে সার্কাসম ছিল, এটা কিন্তু একটা জোক ছিল, মানে দ্যাটস টু মাচ। জোক বলে দিয়ে আসলে একটু বলতে হবে যে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে পারেন যে সংসদে আপনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কি বলেছেন, মানে জোকটাও যদি একটু বলতেন আর কি তাহলে। আমি কিন্তু আজকেও বলছি উনি সংবিধানে অসাধারণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওনার অসাধারণ অন্য জায়গায় হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। ভারত যেন ডক্টর ইউনূস সরকারের বিদায় আর বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মুখিয়েছিল, এটা অনেকে বলে থাকেন, কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতের পর্যটন ভিসা স্বাভাবিক করা হবে, সেইটাও একরকম কথা আমরা শুনতেও পেয়েছিলাম। কিন্তু আমার কাছে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি সরকারের ভারত বিষয়ে অবস্থান খুব বেশি বদল মনে হয় না, শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না, বিকজ শেখ হাসিনা ওয়াজ দ্য টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে, তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে।
এক। দুই হচ্ছে, ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয় তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, মানে ফেরত পাঠানোর যে চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, মুখস্থ নাই, কিন্তু যে যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। তো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদে দেওয়া এই বক্তব্য সমর্থন করেন কিনা প্রিয় দর্শক? এই জরিপ দেওয়ার পরে 95% দর্শক মনে করেন যে এই বক্তব্য সঠিক, 5% বক্তব্য সমর্থন করছেন না, 5% দর্শক, 22,000 দর্শক আমাদের এখানে ভোট দিয়েছেন। আমাদের এইবারের প্রসঙ্গ হচ্ছে এনসিপি। আপনি এনসিপিতে যোগ দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে এমন আলোচনার প্রেক্ষিতে। আপনি নিজেই ফেসবুকে জবাব দিয়ে যা বলেছেন সেটি আমরা দেখেছি যে সরাসরি হা না বললেও পরে এক সাক্ষাৎকারে সেটিকে গুজব গুঞ্জন বলেছেন। আপনার ফেসবুক পোস্টে আপনি ইংরেজিতে বিখ্যাত বাণী একটা করেছেন, যার বাংলা অনুবাদ অনেকটা এরকম হতে পারে: গুজব রটায় নিন্দুকেরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে স্পষ্ট এই ধরনের কোনো প্রস্তাব আপনার কাছে এসছে কিনা। দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে আপনি আসলে এনসিপিতে গেলে একটা নতুন যুগের নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা দেখতে পেতাম। এই মুহূর্তে আমার কোনো দলেই যাবার কোনো রকম কোনো পরিকল্পনা নাই, কোনো দলেই না। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, আমি আমার রাজনীতিটা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য আমি আমার মতো করে করতে চাই। আপনি আপনার মতো করে করাটার ক্ষেত্রে এইটা কি আপনার কখনো মনে হয় কিনা, এই প্রশ্নটা আমার, যে আপনি আসলে সারা বাংলাদেশের সব বিষয়ে আপনি কথা বলার থেকে এখন কিছুটা আপনি কি এইটা প্রেফার করতেছেন যে আপনার সংসদীয় এলাকা নিয়ে কথা বলার কারণে? এর আগে আপনি ছিলেন মনোনীত সংসদ সদস্য, এবার যেহেতু আপনি সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আপনি আসলে আপনার সেই ব্রাহ্মণবাড়িয়ার আসনটা নিয়ে ভাবছেন, বাংলাদেশের পলিসি নিয়ে আপনাকে আসলে খুব বেশি মানে আপনার বলারও সুযোগ কম, দেখারও সুযোগ কম। আমি সেভাবে বলবো না, না আমি সেভাবে বলবো না। দেখুন, আমি যে কয়টা বিষয় সংসদে আমাকে খুব কম সুযোগ দেওয়া হচ্ছে, ভীষণ কম, কিন্তু সেটার বেস্ট ইউটিলাইজ আমি করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি 50-50 হিসেবে ভাগ করেছি ধরেন, হ্যাঁ, আমি মবের বিরুদ্ধে যেমন বলেছি, আমেরিকা বাংলাদেশ চুক্তির ব্যাপারে যেমন বলেছি, হামের টিকা নিয়েও বলেছি, আমি একই সাথে আবার আমার এলাকার যেই সমস্যাগুলো সেগুলো নিয়েও আমি কিন্তু কথা বলেছি। সো আমি মনে হয় যে আমি আমার খুবই সীমিত সুযোগকে 50-50 করে ভাগ করার চেষ্টা করেছি। আর আমার এলাকার প্রতিটা ভোটার 5 লক্ষ ভোটার আমার এলাকায়, খালেদ ভাই, আমি যদি সত্যিকার অর্থে মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের মানে যদি কারো প্রতি কৃতজ্ঞ থেকে থাকে, আমি আমার ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার সকল অসম্মান, সকল অবহেলা, সকল আমি কি বলবো অন্যায়, এবং অন্যায় যেটা হয়েছে সেটার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে, আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে। এবং পুরো ভোটের সময়টা তারা যে কিভাবে আমার পাশে ছিল, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আমার মনের জোর দিয়ে, কারণ সবাই বহিষ্কার হয়েছে, 200-র উপরে বহিষ্কার হয়েছে। বিশ্বাস করেন, একটা কর্মী যদি এসে আমাকে বলতো আপা বহিষ্কার হয়েছি, মনটা খারাপ, আমি ভেঙে যেতাম। এই একটা ছেলেও আমাকে বলেনি আপা মন খারাপ। সো ওদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? ওদের ঋণ আমাকে শোধ করতে হবে তো, না বাকি জীবন আমি ওদের ঋণ শোধ করব। আপনার আলাদা কোনো একটা দল গঠন করা বা ওরকম কোনো কিছু করার, একটা তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ হওয়ার এরকম কোনো ইচ্ছা এই মুহূর্তে বা পরিকল্পনা এই মুহূর্তে আপনার নাই? সময় বলবে, সময় বলবে, সময় বলবে। আচ্ছা, একজন দর্শক সায়েম খান, উনি এতক্ষণ বলছিলেন যে খালেদ মহিউদ্দিন দুর্নীতি করছেন, তারপর বলছেন যে পাঠকদের সঙ্গে দুর্নীতি করছেন, এখন বলছেন যে খালেদ ভাই দর্শকদের কমেন্ট পড়তে ভয় পাচ্ছেন। ঠিক আছে, আমি আর আরেকজন দর্শক
আরেকজন দর্শক উনি বলেছেন যে খালেদ ভাই, গুপ্ত আওয়ামী লীগ রুমিন ফারহানাকে আইনের আওতায় আনাতে হবে সরকারকে, খালেদ ভাই রুমিন ফারহানাকে জানিয়ে দেন। ঠিক আছে, জানালাম, থ্যাংক ইউ। আমরা যে প্রশ্নটি করবো সেটাও একটু আইনের সাথে সম্পর্কিত। নারী এমপিদের নিয়ে জামায়াতের একজন সংসদ সদস্য মানে কদর্য মন্তব্য করেছিলেন, আমি যদি এভাবে বলি, মানে একটু, যে তার এলাকার অনুষ্ঠানে আপনি সংসদে এই নিয়ে কথা বলেছেন, বিচার চেয়েছিলেন, কিন্তু স্পিকার তখন জানিয়ে দিলেন বিষয়টি আসলে সংসদের এখতিয়ারের বাইরে, যেহেতু এটা সংসদের মধ্যে ঘটে নাই। এই নিয়ে আপনি আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, নেয়ার পরিকল্পনা আছে কিনা, ফরমালি বা ইনফরমালি জামাতের কেন্দ্রীয় স্তরে কোনো প্রতিকার চেয়েছেন কিনা? আমরা কিন্তু দেখেছি কাছাকাছি ঘটনা, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানি করা মন্তব্য করার অভিযোগে জামায়াতে সেই এমপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি একটু আগেই তো এটার উত্তর দিলাম খালেদ ভাই, যে যতক্ষণ পর্যন্ত এটা কারো জান মাল এবং জীবনের উপর হুমকি তৈরি না করছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে খুব বেশি না, কিন্তু আপনি ইয়ে করার সংসদে কিছু নেই। যেহেতু আর কথাটা জামাতের তুলেছিলেন, সংসদে যেহেতু কথাটা তুলেছিলেন, সেই জন্য বলছি আর কি। আমাকে যেটা হয়েছে, জামাতের আমির নিজে ফোন করেছেন 2 বার, এন্ড দলগতভাবে ওরা দুঃখিত হয়েছে এবং আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, এটা নিয়ে আর ফার্দার যাওয়ার দরকার নেই। আচ্ছা, জামাতের আমির নিজেই আপনাকে ফোন করেছেন এবং দলগতভাবে এই ব্যাপারটা নিয়ে মানে দুঃখ প্রকাশ হ্যাঁ, করেছে। এই ব্যাপারটাই আসলে মানে একটা ইনফরমেশন আমাদের জন্য। যাই হোক, এবারের মনোনয়ন, এটা আমাদের মানে মানে শেষ প্রশ্নের আগের প্রশ্ন। এবারের মনোনয়ন, নির্বাচনের মনোনয়ন প্লাস সংরক্ষিত আসনে মনোনয়ন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনি একটু যদি পুরোটার ব্যাপারটা বলেন, কারণ জামাতে ইসলামী নারীদের আসলে মনোনয়ন দেয় নাই, তাদের যে এলআই এনসিপি মনোনয়ন দিলেও তাদের বেশ কিছু নারী সদস্য এবং গুরুত্বপূর্ণ নারী সদস্য আসলে ওই ইলেকশনে এক হওয়ার জন্য সেটা আলাদা হয়েছে, কিন্তু তারা